আমাকে কেউ একজন রেসপন্স করবে? আমার কথা কি শোনা যাচ্ছে? বেশ, থ্যাংক ইউ। তো আজকে আমরা এখানে একটা ওয়েবিনার জন্য এসেছি এবং বেসিক্যালি যে বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেব সেটা এনটিএ নেট পরীক্ষা কি, অর্থাৎ আমরা সবাই টুকটাক নেটে বসি বা এখানে যারা এসেছো কয়েকজনকে আমি চিনি। নেট সম্বন্ধে তোমাদের যথেষ্ট ধারণা আছে, কিন্তু তবুও কোথাও গিয়ে কোথাও একটা ল্যাক হয়তো থেকে যাচ্ছে এবং সিলেবাস ও পেপারের যে স্ট্রাকচার সে সম্বন্ধে আমাদের ইন ডিটেলস জানতে হবে। আজকে বেসিক্যালি আমরা পেপার 1 নিয়ে আলোচনা করব এবং আগামীকাল আমরা পেপার 2, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিসোর্স ও মক টেস্ট, সোয়াম সম্বন্ধে আমরা পুরো ইন ডিটেলস জানবো। কেন কি? কারণ সোয়ামটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে আসছে, ঠিক আছে? আর সোয়াম সম্বন্ধে কিছু কোয়েশ্চেন অ্যান্সারিং আমরা করব। বেশ, সবার প্রথম আমরা যেখানে আসবো যে আমাদের যে পেপার 1, সেই পেপার 1 এর সিলেবাসটা। পেপার 1 এর সিলেবাস আমরা কম বেশি আমাদের সবার কাছে রয়েছে, কিন্তু সিলেবাসটা সবার কাছে থাকলেও কোথাও গিয়ে সিলেবাস সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা স্পষ্ট না, অর্থাৎ সিলেবাস থেকেই কিন্তু প্রত্যেক বছর একটা করে প্রশ্ন চলে আসছে, কিন্তু ওই প্রশ্নটা যেহেতু ধারণা নেই আমাদের কাছে ঠিকঠাক করে, প্রশ্নটা আমরা সামহাও করতে পারছি না। এবং শুধু এটা নেট পরীক্ষার জন্য নয়, প্রত্যেকটা পরীক্ষা, সেটা নেট হোক, এসএলএসটি হোক, বিসিএস হোক, যাই হোক না কেন, সিলেবাস থেকে কিন্তু একটা করে কোয়েশ্চেন্স আসে। তোমরা আমার কথা, অবভিয়াসলি তোমরা সবাই অনেকটাই বড়, আমার কথা বিশ্বাস না হলে নিজের একবার স্টাডি করে দেখে নিও। তাই সবার প্রথম যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই যে বিষয়টা আমাদের ইন ডিটেলস জানা দরকার সেটা হচ্ছে সিলেবাস। আমাদের সিলেবাসে ঢোকার আগে আমি আমার নিজের কিছু কথা বলে নিতে চাই, কারণ সবার আগে যেটা দরকার যে আমরা কোথায় পড়ছি বা কার কাছে দুটো কথা কার কাছ থেকে শুনবো, এই বিষয়টা আমাদের কিছু খুব ক্লিয়ার, মানে আমি আদৌ যোগ্য তো তোমাদের কিছু কথা বলার জন্য। সেক্ষেত্রে আমি বলবো আমার 5বার নেট ক্লিয়ার এবং জেআরএফ হয়েছে একবার, মানে লাস্টবার, এবং যে 5বার, যে আগের যে 4বার জেআরএফ করতে পারিনি সেটাতে 2-একটা প্রশ্নের জন্য, যাক সেটা পরের কথা, হয়নি মানে হয়নি। এবং প্রায় 3 বছরের কাছাকাছি নেট সেটের গাইড দিচ্ছি। এই বাস, এর বাইরে আর কি বা বলবো নেট সেট সম্বন্ধে। এবং এর বাইরে আমরা আসবো যে দেখো, যে বিষয় সেটা হচ্ছে আজকের যে সেশন, এই সেশনের মূল কেন্দ্রবিন্দু আমাদের টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। তোমরা প্রত্যেকে যখন পেপার 1-এর বইটা খুলবে বা পেপার 1-এর সিলেবাসটা দেখতেই পাচ্ছ রয়েছে, সেখানে আমাদের রয়েছে জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। কিন্তু সিলেবাসটা যখন দেখবে তখন দেখবে সেখানে টিচিং অ্যান্ড রিসার্চ শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট আছে, সেই সঙ্গে সঙ্গে কমিউনিকেশন আছে, আইসিটি আছে, হায়ার এডুকেশন রয়েছে, সবকিছুই রয়েছে। তাহলে এই দুটোর নাম কেন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড? ফার্স্ট কোয়েশ্চেন আমার, এই দুটোর নাম তাহলে কেন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড? দেখো, তার একটাই কারণ যে আমরা নেট পাস করছি কিসের জন্য? আমরা নেট পাস করছি, একটা সিম্পল হিসাব যদি বলি তাহলে বলবো নেট পাস করছি আমরা কিসের জন্য? না, আমরা ভালো রিসার্চার কিংবা ভালো টিচার হওয়ার জন্য। তাহলে ভালো রিসার্চার আর ভালো টিচার হতে গেলে আমাদের দুটো অ্যাপটিটিউড খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড আর একটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। উইদাউট অ্যাপটিটিউড ইউ আর, মানে তোমার কিন্তু মধ্যে কোনো এই টিচার বা রিসার্চার সম্বন্ধে কোনো অ্যাটিটিউড ক্রিয়েট হবে না। আশা করি বোঝাতে পারছি। সেই জন্য একজন ভালো গবেষক এবং একজন ভালো শিক্ষক হওয়ার জন্যই কিন্তু আমাদের এই এনটিএ নেটের প্রথম পত্র। আমরা যারা প্রাইমারি স্কুলে দেখেছি তার জন্য ডিএলএড আছে, আমাদের হাই স্কুলের পরীক্ষার জন্য ট্রেনিং স্বরূপ আমাদের বিএড আছে, কিন্তু প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু তেমন কোনো ট্রেনিং বরাদ্দ নেই। যেমন তেমন কোনো ট্রেনিং বরাদ্দ নেই, এটা ঠিক, ঠিক তেমনই তার জন্য কিন্তু এই পেপার 1টা দেওয়া রয়েছে। অর্থাৎ পেপার 1-এ এখন যদিও বা নিয়ম পরিবর্তন হয়েছে, পূর্ববর্তী একটা নিয়ম ছিল পেপার 1-এ 20টা প্রশ্ন ঠিক না করলে পেপার 2-এর যে তোমার অ্যান্সার শিট, সেই অ্যান্সার শিটটা দেখাই হতো না। এখন যদিও বা সেই নিয়মটা নেই, সুতরাং প্রসঙ্গটা আসছে না, কিন্তু আমি গুরুত্বটা বোঝানোর জন্য এই কথাটা বললাম।
অর্থাৎ এইটাতে 20টার উপরে কোশ্চেন্স আমি তোমাদের লক্ষ্য করতে বলবো না, বলবো 30টা, এবং সেটা কিন্তু খুবই ইজি। 30টা মানে 60% নাম্বার পাওয়া কিন্তু পেপার 1-এর জন্য খুব একটা কঠিন বিষয় নয়। এই 60% নাম্বার যদি তুমি পাও, তাহলে একজন ডিএড বলো বিএড বলো তার থেকেও অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিন্তু তুমি হবে, কারণ এই পেপার 1 সিলেবাসের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ইনক্লুড করা রয়েছে। তাহলে পেপার 1 সিলেবাস নিয়ে যদি আমরা আরেকটু এগোই, তাহলে সেক্ষেত্রে আমরা আরো বেশি করে জানবো যে পেপার 1-এর যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে টোটাল 50টা কোশ্চেন্স থাকে। এখানে টোটাল 50টা প্রশ্ন থাকে। আমরা সবাই জানি এই 50টা প্রশ্নের এক একটা প্রশ্নের মান 2 করে। তাহলে 50টা প্রশ্নের যদি এক একটা প্রশ্নের মান 2 করে হয়, তাহলে 50টা কোশ্চেনের মান টোটাল হচ্ছে 100। তাহলে এই 100 প্রশ্নের মধ্যে তোমাদেরকে 30টা প্রশ্ন মিনিমাম ঠিক করতে হবে। অনেকে বলে এই 30টা প্রশ্ন ঠিক করা অনেকটাই কঠিন, হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার। কিন্তু আমি তোমার কাছ থেকে দিনে মাত্র 2 ঘন্টা, যদি কেউ ভীষণ কর্মব্যস্ত হও, তাহলে আমি বলবো দিনে মাত্র 1 ঘন্টা সময় চেয়ে নেবো। ক ঘন্টা? দিনে মাত্র 2 ঘন্টা। যদি কেউ বিশাল কর্মব্যস্ত হও, সেক্ষেত্রে 1 ঘন্টা। অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে, যদি আমরা পেপার 1-এর পিছনে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই 30টা প্রশ্ন ঠিক করা খুব একটা কঠিন হবে না। মিনিমাম 30টা প্রশ্ন ঠিক হবে, ম্যাক্সিমাম তো আছেই। তার জন্য আমাদের ব্যাচের এবার যারা পরীক্ষা দিয়েছে তাদের ফিডব্যাক গুলো তোমরা দেখতেই পেয়েছো, এবং সবাই ফিডব্যাক দেয় না, সবাই দেয়নি, ঠিক আছে। আর বলে রাখি, সবার কাছে আমি কাউকে দিতেও বলিনি। যাদের মনে হয়েছে পরীক্ষা দিয়ে এসে বলেছে, ব্যাস তোমাদের সাথে আমি গ্রুপে শেয়ার করেছি। অর্থাৎ তারা পেপার 1-এর পরীক্ষা দিয়ে কতটা স্যাটিসফাই সেটা কিন্তু তোমরা গ্রুপে দেখতেই পেয়েছো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পেপার 1 থেকে কিন্তু আমি বলছি না যে ওয়ার্ড টু ওয়ার্ড কমন পাবে, কিন্তু যে টপিক গুলো পড়াবো সেই টপিকের বাইরে কিন্তু কোশ্চেন্স আসবে না, মানে আসবে না। এবার চলে আসছি যে আলটিমেটলি কোন টপিক গুলোর উপর আমরা গুরুত্ব দেবো। দেখো, প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা জিনিস সিলেকশন করা খুব গুরুত্বপূর্ণ। কি না? পকেট সিলেকশন। কিসের পকেট সিলেকশন? না, কোশ্চেন্স পকেট সিলেকশন। আমি আপঝাপ পড়ে গেলাম, অর্থাৎ যেটা মনে হলো বইটা খুলে পড়ে গেলাম এবং নিজের মনকে স্যাটিসফাই করলাম, আরে দিনের মধ্যে তো আমি 15 ঘন্টা পড়েছি, তাহলে আমি সবার থেকে বেশি পড়েছি। না, তুমি দিনের মধ্যে 15 ঘন্টা পড়েছো ঠিক কথা, কিন্তু আর একজন দিনের মধ্যে 10 ঘন্টা পড়েছে, কিন্তু সে 10 ঘন্টাটা অনেক স্মার্টলি পড়েছে, অনেক স্মার্টলি স্টাডি করেছে। অবভিয়াসলি তোমার 15 ঘন্টার থেকে তার 10 ঘন্টা কিন্তু এগিয়ে। তাহলে শুধু পরিশ্রম নয়, তার সঙ্গে কি দরকার? স্মার্ট স্টাডি। তাহলে পেপার 1-এর ক্ষেত্রে এই স্মার্ট স্টাডি শব্দটা বা এই বাক্যখানা আমি কেন উল্লেখ করলাম? তার কারণ কোশ্চেন্স পকেট সিলেকশন। আমাদের দেখতে হবে যে কোন কোন ইউনিট থেকে কেমন কেমন কোশ্চেন্স আসছে এবং কটা করে কোশ্চেন্স আসছে। আমি আজকের ক্লাসের পর তোমরা নিজেরা একটু গুনে দেখে নিও। লাস্ট 2019 থেকে শুরু করে 2021 পর্যন্ত একটা ট্রেন্ড ছিল। কি ট্রেন্ড? না, টিচিং অ্যাপটিটিউড থেকে মিনিমাম 5টা ম্যাক্সিমাম 6টা করে কোশ্চেন্স আসতো। রিসার্চ অ্যাপটিটিউড থেকে মিনিমাম 5টা ম্যাক্সিমাম 6টা করে কোশ্চেন আসতো। কোন পর্যন্ত? 2019 থেকে 2021, মনে রাখবে। ঠিক আছে। কম্প্রিহেনশন থেকে তো 5টা প্রশ্ন আসে, কমিউনিকেশন থেকে 3টে থেকে 4টে কোশ্চেন্স আসতো। আচ্ছা, ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে 5টা কোশ্চেন্স আসে। আচ্ছা, লজিক্যাল রিজনিং থেকে 6 থেকে 7টা কোশ্চেন্স আসতো, 6 থেকে 7টা কোশ্চেন্স আসতো। আচ্ছা, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা কোশ্চেন্স আসতো, আইসিটি থেকে 3টে কোশ্চেন্স আসতো। আচ্ছা, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে 3টে কোশ্চেন্স আসতো। আচ্ছা, হায়ার এডুকেশন থেকে 3টে কোশ্চেন্স আসতো। এই স্ট্রাকচারে কিন্তু 2019 থেকে 2021 পর্যন্ত পরীক্ষা হয়েছে এই স্ট্রাকচারে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখছো, বুঝতেই পারছো যে কোন বিষয়টার উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে। না, এই জায়গাটায় কিন্তু এই সত্যিই টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে। টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের উপরেই কিন্তু বেশি করে জোর দেওয়া হয়েছে। কিন্তু প্রসঙ্গ 2025, তাহলে 2019 এবং 2021-এর যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কি 2025-এ ফলো করছে? সেই ট্রেন্ডটা কি 2025 পর্যন্ত আসছে? এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো যে না, আসছে না।
কেন আসছে না? 2019 থেকে 2021-এর ট্রেন্ড কেন 2025-এ ফলো করছে না, আসছে না? সে প্রসঙ্গে একটাই কথা বলবো যে 2025-এ কিন্তু যেখানে 2019 থেকে 2021-এ সব থেকে কম কোশ্চেন্স আসতো, এখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন্স আসছে 2022 থেকে টিল 2025-এর জুন পর্যন্ত। অর্থাৎ হায়ার এডুকেশন থেকে 5টার উপরে প্রশ্ন আসছে, পিপল এন্ড এনভায়রনমেন্ট থেকে 5+, আচ্ছা আইসিটি থেকে 5, আচ্ছা ডেটা ইন্টারপ্রিটেশনের বাইরে বেরোনো যায় না বলে 5টাই থাকছে। আচ্ছা লজিক্যাল রিজনিং থেকে আগে যখন 6 থেকে 7টা আসতো সেটা মোটামুটি কমে 4 থেকে 5টা। আচ্ছা ম্যাথামেটিক্যাল রিজনিং 5টায় আসতো, কমিউনিকেশন থেকে কিন্তু 5+। আচ্ছা কম্প্রিহেনশন 5টায়। এইবার চলে আসছি সব থেকে লেস কোশ্চেন্স আসছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে 3টে, টিচিং অ্যাপটিটিউড থেকে 3টে। তাহলে এত কথা বললাম কেন? একটাই কারণে, কোশ্চেনের ট্রেন্ড কিন্তু সম্পূর্ণ উল্টে গেছে। অর্থাৎ 2025-এ যেমন কোশ্চেন আসতো এবং 2025-এ যেমন কোশ্চেন আসছে এবং 2019 থেকে 21 পর্যন্ত যে ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোশ্চেনের ট্রেন্ড যখন চেঞ্জ হয়েছে, কোশ্চেনের ধরনও চেঞ্জ হয়েছে। অর্থাৎ আগে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতো এখন কিন্তু সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আর খুব একটা দিচ্ছে না। তোমরা নিজেরা অ্যানালিসিস করে দেখে নিও। তাহলে কেমন কোশ্চেন্স দিচ্ছে তোমরা একটা জিনিস, তাহলে আমরা কোশ্চেনের পকেট সিলেকশন নিয়ে মোটামুটি বুঝে গেলাম যে টিচিং অ্যাপটিটিউড থেকে 3টা মতন প্রশ্ন আসছে। আচ্ছা রিসার্চ অ্যাপটিটিউড থেকে 3টে মতন প্রশ্ন আসছে। আচ্ছা কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্ন আসছে এবং এবার 2025-এ নতুন একটা জিনিস অ্যাড হয়েছে কম্প্রিহেনশনে, সেটা হচ্ছে সিনেমা। বলে রাখি 2019 থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই সিনেমার উপরে একটাও প্রশ্ন আসেনি। অর্থাৎ এনটিএ কিন্তু প্রথম একটা এক্সপেরিমেন্ট করলো 2025-এর জুনে। তাহলে এনটিএ কি আগে এরকম প্রশ্নের হিন্টস দিয়েছিল? হ্যাঁ, এনটিএ নতুন যে প্রশ্নের এক্সপেরিমেন্ট গুলো করুক না কেন, প্রত্যেকটা প্রশ্নের হিন্টস কিন্তু পূর্ববর্তী কোনো না কোনো জায়গায় দিয়ে দেয়। কোথায় দিয়ে দেয় সে প্রসঙ্গে বলবো যে কোশ্চেনের, ধরো একটা কোশ্চেন, ঠিক আছে, এই একটা কোশ্চেনের 1টা 2টো 3টে 4টে, এই যে 4টে অপশনস থাকে, এই 4টে অপশনের একটা অপশন যেটা কিনা ঠিক হয়, যেটা অ্যান্সার এনটিএ নেয়, বাদ বাকি 3টে অপশন কিন্তু এনটিএ বাদ দিয়ে দেয়, অর্থাৎ রিজেক্ট করে। বাদ বাকি 3টে অপশন এনটিএ রিজেক্ট করে। আমি বলছি যেটা অ্যানালিসিস করে, তোমরা চাইলে অ্যানালিসিস করতে পারো, এনটিএ নেট শুধু নেট নয়, এনটিএর যতগুলো পরীক্ষা আছে, সেটা ইউপিএসসি থেকে শুরু করে, নিট থেকে শুরু করে, ঠিক আছে, যতগুলো পরীক্ষা আছে, সিইউইটি থেকে শুরু করে, জেইই থেকে শুরু করে, যতগুলো পরীক্ষা আছে, ওদের একটা ট্রেন্ড ওরা ফলো করে, যে 3টে অপশনকে ওরা আগের পরীক্ষাগুলোতে রিজেক্ট করেছে, এই অপশন থেকেই পরবর্তী বছরের প্রশ্ন শুরু করে। তাহলে এই যে সিনেমা থেকে এবার প্রত্যেকটা পেপারে, শুধু বাংলাতে নয়, শুধু এডুকেশনে নয়, শুধু ফিলোসফিতে নয়, প্রায় বেশিরভাগ পেপারে কিন্তু সিনেমা থেকে প্রশ্ন এসেছে। তাহলে এই ট্রেন্ড কিন্তু নতুন নয়, এর আগে কিন্তু এনটি অলরেডি হিন্টস দিয়ে দিয়েছে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এইবার 2025-এও এমন কিছু কিছু অপশন আছে যেগুলোকে আমরা খুব সহজে এটা তো হবেই না রিজেক্ট করে দিয়েছি। আমি বলছি আগামী 2026-এ সেই অপশন থেকে প্রশ্ন আসতে চলেছে, আগামী 2026-এ সেই অপশন থেকে প্রশ্ন আসতে চলেছে। তাহলে আমি একটা ওভারঅল হিসেব কিন্তু দিয়ে দিচ্ছি প্রশ্নের ধরন বা স্ট্র্যাটেজি কি, আমরা কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস কিন্তু ক্লিয়ার করলাম। কি কি ক্লিয়ার করলাম?
না, ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে প্রশ্নের পকেট সিলেকশন করতে হবে, প্রশ্নের পকেট সিলেকশন করতে হবে। সেকেন্ড অর্থাৎ আমাদের দেখতে হবে কোত্থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। সেকেন্ড যে বিষয়টা আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের যে অপশন, সেই অপশনগুলো সম্বন্ধে জানতে হবে। থার্ড যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা এরকম বোধহয় সবারই হয় যে সময়ের জন্য 4-5টা প্রশ্ন বা একটা প্যাসেজ বা ডেটা ইন্টারপ্রিটেশন আমরা করতে পারছি না, কোনো রকমে যে কোনো একটা কিছুতে অপশনে টিক দিয়ে বাড়ি চলে আসছি। আমি একটা কথা প্রথম দিন বলছি, প্রত্যেকটা ব্যাচেই আমি বলি যে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, না হলে সারাটা বছর পরীক্ষার হলের কম্পিউটারের দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে বাড়ি চলে আসতে হবে। তুমি হাজার পড়লেও যদি তুমি টাইম ম্যানেজ করতে না পারো তাহলে তোমার ওই পড়াটা পুরো বৃথা যাবে। ওই পুরো রান্না বান্না সব সরঞ্জাম রেডি করে কখন কোন জিনিসটা দিতে হবে সেই জিনিসটাই যদি দিতে না পারো তাহলে রান্নাটাই কিন্তু খারাপ হয়ে যাবে, খাওয়ার যোগ্য হবে না। সুতরাং পরীক্ষাটা যদি তুমি ঠিক করে দিতে না পারো তাহলে রেজাল্ট কিন্তু আলটিমেটলি সেই খারাপই আসবে, যতই তুমি পড়াশোনা করো না কেন। তাহলে তার সব থেকে বড় একটা অস্ত্র, প্রধান অস্ত্র, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের টোটাল প্রশ্ন সংখ্যা কটা থাকে? পেপার 1-এ প্রশ্ন থাকে 50টা, পেপার 2-তে প্রশ্ন থাকে 100টা, তাহলে সব মিলিয়ে প্রশ্ন সংখ্যা থাকছে 150টা। তো এই যে 150টা প্রশ্ন সংখ্যা, এই 150টা প্রশ্ন সংখ্যার জন্য 3 ঘন্টা সময় বরাদ্দ, অর্থাৎ 180 মিনিট। খুব হিসেব করে যদি তুমি চলো তাহলে তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের পিছনে 1 মিনিট করে সময় দাও, তোমার থাকছে 150 মিনিট, এক্সট্রা 30 মিনিট বাকি থাকছে। তাহলে এই এক্সট্রা 30 মিনিট তুমি কোথায় লাগাবে? এক্সট্রা 30 মিনিট তুমি কি করবে? কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রে এক হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, আর একটা হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ ডিআই এবং আরসি, এবং পেপার 2-এর ক্ষেত্রে দুটো রিডিং কম্প্রিহেনশন থাকে। তো এই যে 4টে জায়গা অর্থাৎ এই 20 নাম্বার, যে 20 নাম্বার কিন্তু এনটি আমাদেরকে প্রোভাইড করছে সময় নষ্ট করার জন্য, যাতে সেই চোরাবালি আমরা বোধহয় সবাই দেখেছি যে চোরাবালির মধ্যে পা দিলে পাটা ডেবেই যায়। অর্থাৎ এই জায়গায় যদি কেউ মনে করে যে আমি একদম মন দিয়ে এই 4টে করব, তাহলে যদি তুমি মন দিয়ে লাগিয়ে এই 4টে করো তাহলে এই 3 ঘন্টা ওই 4টেতে নষ্ট করার জন্য এনাফ। বাদ বাকি তোমার হাতে এখনো 130টা প্রশ্ন, তুমি ভুলে যাও 130টা প্রশ্ন, জাস্ট ফরগেট। তাহলে এখানে কয়েকটা স্মার্ট স্টাডি বা স্মার্ট ট্রিক্স ফলো করতে হবে। আমি 4টের অ্যান্সার ঠিক করবো, আবার এদিকে সময়ও নষ্ট হবে না। আমাদের মাথার মধ্যে সবসময় একটা জিনিস ঘোরে, আমি ডেটা কি করে করব। অর্থাৎ যখন তুমি পরীক্ষা দিতে ঢুকছো সঙ্গে সঙ্গে বেশিরভাগ কোশ্চেন পেপারে শুরুতেই ডেটা ইন্টারপ্রিটেশন দেওয়া থাকে, একদম শুরু ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে হচ্ছে। অর্থাৎ তোমার সামনে একটা লোভনীয় জিনিস ফেলে দিচ্ছে, তুমি এইটাতে হাত দাও, তোমার সময় নষ্ট হোক। এবং পরীক্ষার হলে সব থেকে বড় অস্ত্র বললাম এই সময় যদি বাঁচাতে পারো তুমি দৌড়াতে পারবে, সময় যদি বাঁচাতে না পারো তুমি মুখ থুবড়ে পড়বে, কারণ মাথার মধ্যে ঘুরবে সময় আমার নষ্ট হয়ে গেছে, তুমি জানা প্রশ্নগুলো ভুল করে দিয়ে যথারীতি বাড়ি চলে আসবে, এখানে কোথাও কোনো কনফিউশন নেই। তাহলে এই যে সময়, এটা আমি বাঁচাবো কি করে? আমি এই 4টে জিনিস সম্পূর্ণ সাইডে রাখবো, বা আমরা এই 4টে জিনিস সম্পূর্ণ সাইডে রাখবো। সামনে যতই ডেটা আসুক, যতই আরসি আসুক, আমরা প্রথমে করব না। আমাদের যে প্রশ্নের উত্তরগুলো হবে ডিরেক্ট হবে, সেই প্রশ্নগুলোতে আমরা 30 সেকেন্ডও সময় দেবো না, জাস্ট পড়তে যতক্ষণ। তাহলে আমাদের সময় আরো 30 সেকেন্ড করে বাঁচছে।
যে সময়গুলো বাঁচবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড করে সময় কালেক্ট করো। ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু কয়েকটা সেটে বেশ ক্যালকুলেটিভ থাকে, সেই ক্যালকুলেটিভ ডেটাকে সলভ করার জন্য কালেক্ট করে যদি 30 মিনিট থেকে 40 মিনিট সময় তুমি এক্সট্রা পাও 30 মিনিটের জায়গায়, তো এই 40 মিনিট এই 4টে জায়গায় 15 মিনিট করে দাও। অর্থাৎ এই 40 মিনিটের সময়ের বাইরেও কিন্তু এখানে যে বলেছিলাম 150টা প্রশ্নের জন্য 150 মিনিট বরাদ্দ, বাকি 30 মিনিট থাকছে, তাহলে এখানে যে 20 নাম্বার, এই 20 নাম্বারের জন্য কিন্তু 20 মিনিট অলরেডি বরাদ্দ ছিল। তাহলে এই 40 মিনিটের সঙ্গে 20 মিনিটের জায়গায় আরো 10 মিনিট, অর্থাৎ 50 মিনিট তুমি রাখো আলাদা করে, যে 50 মিনিটের মধ্যে তুমি 3খানা আরসি পেপার 1 পেপার 2 মিলিয়ে এবং একটা ডেটা ইন্টারপ্রিটেশন করতে পারো, এবং আশা করি 50 মিনিট যথেষ্ট এই জায়গার জন্য। আশা করি 50 মিনিট যথেষ্ট এই জায়গার জন্য। আমরা কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে থাকি। কি ভাবি? যে প্রশ্নগুলো নিয়ে আমরা ভাবছি যে এ বাবা এটা হচ্ছে না, এ বাবা পেটে আসছে তো মুখে আসছে না, কি যেন পড়েছিলাম, কোথায় যেন ক্লাসে স্যার বলেছিল বা ম্যাম বলেছিল, এই যখনই ভাবতে থাকবে, যখনই একটা প্রশ্নের জন্য 1 মিনিট পার হয়ে যাবে, যতই জানা প্রশ্ন হোক না কেন ছেড়ে দাও, কারণ ওই প্রশ্ন তোমার মনে পড়বে না। ওগুলো আমাদের সেই মোহমায়ার মতন মোহমায়া, মানে হয় না, আমরা যখন পড়াশোনা করেছি, তখন আমি পড়াবো তোমাদের, যদিও লজিক্যাল রিজনিং এর মধ্যে রয়েছে, তখন আমাদের একটা বিষয় আমাদের হায়ার এডুকেশনের মধ্যে রয়েছে, বেদিক এডুকেশনে তোমাদের আমি পড়াবো মোক্ষ, অর্থাৎ মুক্তি। এই মোক্ষের জন্য সব থেকে আগে আমাদের ছাড়তে হবে মোহ আর মায়া। তো এই যে প্রশ্নগুলো আমাদের মনে পড়ছে না, অথচ সেই প্রশ্ন কামড়ে বসে থাকি স্ক্রিনের সামনে, ওইগুলো হচ্ছে আমাদের মোহমায়া। এই মোহমায়া যদি না ছাড়ি, তাহলে আমাদের যে প্রশ্নগুলো সত্যি ডিরেক্টলি জানি, সেই প্রশ্নগুলো ভুল করে দেবো আমরা। তাই যে প্রশ্নগুলো জানি না জাস্ট ফরগেট। আমাদের 150টা প্রশ্নের মধ্যে আমাদের ঠিক করতে হবে 100টা প্রশ্ন জিআরএফ পেতে গেলে, বা 105টা। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলছি, আমি বাংলার ক্ষেত্রে বলছি ম্যাক্সিমাম 100টা, 100টার বেশি দরকার নেই। তাহলে আমাদের হাতে 50টা প্রশ্ন থাকছে, যে প্রশ্নগুলো আমরা ইগনোর করতে পারি। আমি বলছি না ইচ্ছাকৃতভাবে ইগনোর করো, কিন্তু একটা প্রশ্নের জন্য কিন্তু সময় নষ্ট করবে না। তাহলে এবার আমরা সিলেবাস সম্বন্ধে মোটামুটি, তাহলে আমি আমাদের জমিটা তৈরি করলাম, অর্থাৎ কোন জমিতে আমরা চাষ করব, কোন জমিতে তোমরা ধানটা লাগাবে, জমিটার হাল চাল তোমাদের বোঝালাম যে এরকম টাইপের জমিটা হবে। জমিটা কিন্তু খুব একটা মানে সুন্দরও হবে না, আবার খুব একটা চড়াই উতরায়ও না, ঠিকঠাক। তুমি যদি চাষ করতে পারো ফসল ফলবে, কিন্তু সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা পড়াশোনা করছো, তুমি কতটা স্মার্টলি পড়াশোনা করছো, তুমি কিভাবে টাইম ম্যানেজ করছো, ইত্যাদি ইত্যাদি। এবার চলে আসছে টিচিং অ্যাপটিটিউড। এই যে টিচিং অ্যাপটিটিউড, এই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে 3 থেকে 4টে বা 3টে করে প্রশ্ন আসছে, এখানে তো বেশ কয়েকটা সাব ইউনিট রয়েছে। দেখো টোটাল 6খানা সাব ইউনিট রয়েছে। তাহলে এই 6খানা সাব ইউনিটের মধ্যে কোন জায়গাটা থেকে প্রশ্ন আসছে, এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ methods of teaching in institution of higher learning, অর্থাৎ টিচার সেন্টার ভার্সেস লার্নার সেন্টার যে মেথড গুলো রয়েছে, অর্থাৎ কোনগুলো টিচারদের সুবিধার জন্য, কোনগুলো লার্নারদের কথা ভেবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, হায়ার লার্নিং বা উচ্চ শিক্ষার জন্য কোন কোন মেথড গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে অফলাইন মেথড কি কি রয়েছে এবং অনলাইন মেথডই বা কি কি রয়েছে, অফলাইন যে পড়াশোনা বা অফলাইন যে মেথডস সেগুলো কতটা কাজে দেয়, অনলাইন মেথডস কতটা কাজে দেয়, কি কি সুবিধা, ইত্যাদি ইত্যাদি, যেটা এখন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। অর্থাৎ এই যে 2025-এ দাঁড়িয়ে আছি আমরা, করোনা পরবর্তী সময়, এই সময়ে এই অনলাইন বিষয়টা কিন্তু আমাদের কাছে বহুল পরিচিত হয়ে গেছে। অর্থাৎ আজ থেকে 5 বছর 6 বছর আগেও কিন্তু আমরা জানতামই না, আমরা ভাবতেও পারতাম না যে রাত 9টার সময় কোথাও পেপার 1-এর ওয়েবিনারে আমরা যুক্ত হব। কিন্তু 2025-এ দাঁড়িয়ে শুধু প্রাইম লার্ন নয়,
প্রায়শই আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন অনলাইন প্রোগ্রাম চলে যাচ্ছে হচ্ছে এবং যথেষ্ট কার্যকারী। তাহলে এই যে জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ইউনিটটা, তাহলে আর ইউনিট গুলো কি ইম্পর্টেন্ট নয়? অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আমাদের জেনে রাখতে হবে যে টিচিং কি। টিচিং যদি না জানি তাহলে আমরা পড়াবো কি করে পরীক্ষা, মানে একটা আই মিন প্ল্যাটফর্মে গিয়ে বা একটা ক্লাসরুমে গিয়ে আমরা মানে কোয়েশ্চেন্স এর অ্যান্সার কি করবো করে, মানে কি করে করবো পরীক্ষার হলে গিয়ে? তার অবজেক্টিভ কি? আমি যে পড়াচ্ছি বা আমি যে টিচিং করছি তার তো কিছু উদ্দেশ্য রয়েছে। কি কি লেভেলের মধ্যে দিয়ে টিচিংটা যায়, তার মধ্যে ধরো মেমোরি লেভেল আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, রিফ্লেক্টিভ লেভেল আছে। আমি ছোট্ট করে এই জায়গাটায় তোমাদের এক্সপেরিয়েন্স দিয়ে মেমোরি আর আন্ডারস্ট্যান্ডিংটা বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এখানে যারা বাংলার ছেলেপেলে রয়েছে, মানে বাংলার শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমরা বাংলাতে পড়েছো যে আচ্ছা অমুক যাচ্ছে, কোন হাতে ব্যাগটা ছিল, ডান হাতে না বা হাতে, কোথায় তিল ছিল, ঘাড়ে না পিঠে, আচ্ছা অন্নদা দিদির বয়স কত ছিল, আচ্ছা জুডাস লেনের কত তলায় ছিল অফিসটা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মনে রাখতে হচ্ছে। আমাদের মনে রাখতে হচ্ছে কত তলা, একতলা, দুতলা, দেড়তলা, তিনতলা, কত তলা। আমাদের মনে রাখতে হচ্ছে তার ঘরের সামনে কিসের ছবি ছিল। আমাদের মনে রাখতে হচ্ছে স্ট্যাম্পটা কতবার ইয়ে করতে হতো, তারপর স্ট্যাম্পটা ঠিকঠাক হতো, তাই না? এইগুলো আমরা মনে রাখছি, আমরা মেমোরিতে সেভ করছি। একদম বাচ্চা বেলায় যখন আমরা ছিলাম, যখন 2-2.5 বছর বয়স, তখন আমাদের বাবা মার একটা কবিতা, আমাদের প্রত্যেকেই বা এই জেনারেশনের প্রায় প্রত্যেকেই কবিতাটা আমরা পড়েছি, যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। তো যখন আমরা এই কবিতাটা পড়েছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তখন কিন্তু আমরা জানতাম না আতা গাছ কি, তোতা পাখি কি, আর ডালিম গাছই বা কি, আর রবীন্দ্রনাথ ঠাকুরই বাকি। কিন্তু বাবা মা আমাদেরকে পড়াতো এবং বাবা মায়ের মুখ নাড়া দেখে দেখে আমরাও মুখ নাড়াতাম এবং আমাদেরও ওই আয়ত্ত হয়ে গেছিল, আমরাও বলতাম আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। অর্থাৎ আমরা কিন্তু বুঝতাম না যে কি আতা গাছ, তোতা পাখি কি, ডালিম গাছ কি। এই যে বাবা মা পড়াতো, আমরা মনে রাখতাম, আমরা আবার বলতাম, এটা মেমোরি লেভেল অফ লার্নিং। অর্থাৎ তুমি মনে রাখছো, একদম গোদা বাংলায় বলতে গেলে বলবো, তুমি যে বিষয়টা মুখস্থ করছো, আমাদের বাংলার যে ডেটাগুলো, যে তথ্যগুলো তুমি মুখস্থ করছো, তোমাকে মনে রাখতে হচ্ছে, সেগুলো মেমোরি লেভেল অফ লার্নিং। তাহলে রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিং ই বাকি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিং ই বাকি। দেখো আমরা বাংলার ক্ষেত্রে যেভাবে মনে রাখি, মুখস্থ করি লিটারালি, আমাদের পেপার ওয়ানের ক্ষেত্রে বোধহয় মুখস্থ করতে হয় না। এখন যদি তোমাকে আমি বলি আচ্ছা টিচিং কি, তাহলে এখানে যতজন আছো তোমরা প্রত্যেকে কিছু না কিছু উত্তর দেবে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কনসেপ্ট আছে, আমি ড্যাম শিওর, আমি শিওর যে তোমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কনসেপ্ট আছে। সেটা যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ বলতে পারো যে কোনো নলেজ ডেলিভার, না আমি যেটা জানি সেটা সামনের জনকে জানাচ্ছি, না একটা সোশ্যাল কোনো বিষয়, যে কোনো কিছু হতেই পারে, বলতেই পারো। তো এই যে ধারণাটা তোমরা তোমাদের মতন করে দিচ্ছ, এটা কি কেউ তোমাদেরকে বলে দিয়েছে না কোথা থেকে পড়েছো? পড়নি, কিন্তু এটা তোমাদের রিয়ালাইজেশন, অর্থাৎ তোমরা বুঝেছো টিচিংটা কি। এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিং। রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিং কি না, এইটা যখন তুমি বুঝেছো, এইবার যখন তুমি সেটা কোথাও লিখছো বা বোঝাচ্ছ সামনের জনকে যে এরকম এরকম হয়, অর্থাৎ তোমার থেকে তুমি যে নলেজটা বুঝেছো, সেই নলেজটা কি করছো না তুমি আবার ডেলিভার করছো, রিফ্লেক্ট হচ্ছে তোমার থেকে, দ্যাট ইজ রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিং। ঠিক তেমন ভাবে লার্নারদের বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা অ্যাডোলেসেন্স হয়, অ্যাডাল্ট হয়। এই যে অ্যাডোলেসেন্স লার্নার বলো, অ্যাডাল্ট লার্নার বলো, এই যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, এখান থেকে বইতে পড়ার মতন সেভাবে কিছু নেই। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলোর সঙ্গে বর্তমানের যে বিষয়টা, অর্থাৎ যে বিষয়ের মধ্য দিয়ে আমরা পড়াশুনো করছি, সেগুলোকে জাস্ট একটু মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। সেখানে আমাদের একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের দেখতে হবে। ফ্যাক্টর অফ এফেক্টিভ টিচিং রিলেটেড টু টিচার, লার্নার, সাপোর্ট মেটেরিয়াল ইত্যাদি ইত্যাদি।
ঠিক আছে, এখানে এভালুয়েশন আছে, এখানে বিভিন্ন রকমের এভালুয়েশন, সেটা সাবমেটিভ এভালুয়েশন হতে পারে, সেটা চয়েস বেসড এভালুয়েশন হতে পারে, সেটা ফরমেটিভ এভালুয়েশন হতে পারে। তো সাবমেটিভ এভালুয়েশন বলতে কি বোঝানো হয় না, সাবমেটিভ এভালুয়েশন বলতে এন্ড অফ দ্য ইয়ার, এন্ড সেম, অর্থাৎ একটা কোর্স শেষে যে তোমার এভালুয়েশনটা হচ্ছে, দ্যাট ইজ সাবমেটিভ এভালুয়েশন। ফরমেটিভ এভালুয়েশন কি না, কোনো ক্লাস বা কোনো কিছু চলতে চলতে মাঝখানে যদি তোমাকে কোনো কোয়েশ্চেন্স করা হয়, এই সাপোজ আমি যদি এখন থামিয়েই তোমাদের কোনো কোয়েশ্চেন্স করি, আচ্ছা বলো তো এইটা কি, তখন কিন্তু এটা ফরমেটিভ এভালুয়েশন, অর্থাৎ ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য সেশনস। ঠিক আছে, আমি পড়াবো নেক্সট, যখন আমি পড়াবো তখন চলে এসছি এবার রিসার্চ অ্যাপটিটিউড। সেম ভাবে বিভিন্ন রকমের রিসার্চ হয়, ধরো তার ক্যারেক্টারিস্টিক্স আছে, পজিটিভিজম আছে, পোস্ট পজিটিভিজম আছে, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মেথড, বিভিন্ন রকমের রিসার্চ হয়। বিভিন্ন রকমের রিসার্চের স্টেপ হয়, অর্থাৎ একটা রিসার্চ করবে সেটা তো তুমি আজকে এইটা, কালকে ওইটা, পরশুদিন ওইটা ওরকম ভাবে করতে পারবে না, তার তো একটা স্টেপ আছে, তাই না? অয়ের পরে আয়ের পর হস্যই, হস্যের পর দীর্ঘ, এরকম করেই তো হয়। ঠিক তেমন ভাবেই সেই স্টেপ অনুযায়ী কিন্তু আমরা রিসার্চ গুলো করি, তাই না? সেই স্টেপটা কিন্তু আমাদের দেখতে হবে। আমরা যে রিসার্চ করি সেই রিসার্চে কিন্তু আইসিটির ব্যবহার আছে, অর্থাৎ তুমি টেকনোলজি ইউজ করছো, উইদাউট টেকনোলজি কিন্তু তুমি এখন বর্তমান সময়ে কোনো রিসার্চ করতে পারবে না, কোনো রিসার্চের কোনো কাজই করতে পারবে না। তাহলে কোন কোন টেকনোলজি তুমি রিসার্চের ক্ষেত্রে ইউজ করছো? রিসার্চ এথিক্স কি? ধরো আমরা মহা আনন্দে তার কাজ জাস্ট ছেপে দিই, ঠিক আছে, ধরো কোনো কাজে, তো এইটা হচ্ছে রিসার্চ এথিক্স এর বাইরে, যেটাকে আমরা বলি প্লাগারিজম। আমরা বাংলায় এটাকে বলি কুমলাবৃত্তি। তো বাংলার কথা আমরা এখানে আনবো না, যেহেতু পেপার 1টা আমাদের পরীক্ষা দিতে হবে কিসে না, ইংরেজিতে, সুতরাং প্লাগারিজম জানাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং এই প্লাগারিজম যদি তুমি অতিক্রম করে যাও তার লেভেল, তাহলে তোমার জরিমানা, জেল, অনেক রকমের ব্যাপার আছে। তাহলে কোন পার্সেন্ট থেকে কোন পার্সেন্ট পর্যন্ত কতটা জরিমানা হয়, কোথা থেকে কোন পার্সেন্ট পর্যন্ত তোমার জেল পর্যন্ত হতে পারে, এইগুলো কিন্তু সব রিসার্চ এথিক্স এর মধ্যে পড়ছে। কোনগুলো প্লাগারিজমের মধ্যে পড়ছে, সাপোজ তুমি কিছু লিখেছো একটা জার্নাল পেপারে এবং তোমার মনে হচ্ছে ওই জার্নাল পেপারটা ভালো, মানে খুব একটা হাই কোয়ালিটি নয়, ঠিক আছে, ওই লেখাটা আমি অন্য একটা জার্নাল পেপারে ছাপাবো, তো তোমার নিজের লেখা কিন্তু তুমি তোমার একটা জার্নাল পেপার থেকে আরেকটা জার্নাল পেপারে ছাপাচ্ছ, দ্যাট ইজ অলসো এ প্লাগারিজম। কি প্লাগারিজম না, এটাকে বলা হয় সেলফ প্লাগারিজম। নেক্সট চলে আসছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন নিয়ে আমার কিছু কথা বলার আছে। এখানে যারা বাংলার আছো বা আর্টস ব্যাকগ্রাউন্ড, আমরা সবাই যেহেতু আমরা এনটিএ নেট দিতে আসছি, তো অবভিয়াসলি আর্টস ব্যাকগ্রাউন্ড, সিএসআর মানে তোমার সায়েন্সদের আলাদা, ঠিক আছে। তো এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া হয় এবং বেশিরভাগ আমরা যারা ফিলোসফি বলো, হিস্ট্রি বলো বা বাংলা বলো, বিশেষত বাংলা, আমাদের একটু প্যাসেজ থেকে আমরা ভয়ই পাই, কারণ প্রচুর ইংরেজি। তো এইটা আমরা কিভাবে কাটাবো, তার জন্য প্রত্যেক দিন আমাদের ইংলিশ নিউজ পেপার পড়াশোনা করতে হবে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ডে ইংলিশ নিউজ পেপার তুমি পড়ো। কিভাবে পড়বে না, ইংলিশ নিউজ পেপার গুলো কিন্তু ওরকম বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, সেখান থেকে যদি আমরা নিয়ে ইংলিশ নিউজ পেপার পড়ি, তাহলে ওই ইংলিশ নিউজ পেপার কোনোদিনই আমাদের পড়া হবে না, ওই ইংলিশ নিউজ পেপার কোনোদিনই কিন্তু আমাদের পড়া হবে না। তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকদিন একটা করে যদি ইংলিশ নিউজ পেপার কিনি, তাহলে আমাদের কত টাকা করে খরচা হবে না, 4 থেকে 5 টাকা। তো আমরা প্রত্যেকদিন চা খেতেই 4 থেকে 5 টাকার বেশি খরচা করি। তো প্রত্যেকদিন যদি 4 থেকে 5 টাকা করে খরচ করি, তাহলে সেই 4-5 টাকার জন্য হলেও আমরা একটা করে আর্টিকেল পড়বো। তোমার মাথার মধ্যে ঘুরবে যে পয়সা দিয়ে কিনলাম নিউজ পেপারটা, একটা আর্টিকেল অন্তত পড়ি। এই যে একটা আর্টিকেল তুমি পড়ছো, আজকে একটা, কালকে দুটো, পরশুদিন 3টে, এই করতে করতে যখন 10 থেকে 15 দিন হয়ে যাবে, তখন কিন্তু তোমার এই প্যাসেজ গুলো খুব সুন্দরভাবে তো করতে পারবে, কারণ তুমি তখন পড়তে পারবে, বুঝতে পারবে ইংলিশ, যেটা প্যাসেজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং এটা যখন একটু বোঝা যাবে, তখন প্রত্যেক দিন দিনে 2টো করে প্যাসেজ প্র্যাকটিস করবে। কখন প্যাসেজ প্র্যাকটিস করবে না, আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তখন বিছানাতে 5-10 মিনিট কাটিয়ে দিই, তারপরে বিছানা থেকে নামি, ওই সময় মোবাইলে আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, কিংবা হোয়াটসঅ্যাপে কেউ যখন যদি মেসেজ পাঠায় সেই মেসেজের উত্তর দিতে থাকি, যেটা আমাদের সত্যি অপ্রয়োজনীয়।
তাহলে এখানে আমরা কি করব? খুব সিম্পলি যদি বলি তাহলে বলবো যে ওই সময় একটা করে রিডিং কম্প্রিহেনশন বা আরসি প্র্যাকটিস করো, দরকার নেই পরে পরে সময় করে মেসেজ রিপ্লাই দেওয়া যাবে। পরীক্ষাতে ফেল করলে ওরা এসে তোমাকে সান্ত্বনা দেবে না, পরীক্ষায় ফেল করলে কোনো বন্ধু এসে সান্ত্বনা দেবে না, বরং মজা নেবে, তোমার সামনে না নিলেও তোমার পিছনে। দ্যাটস ট্রু। এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় এই সেম কার্যখানা আমরা করি, হয় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, না হলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, কারোর স্ট্যাটাস দেখি, না হলে আমার নিজের স্ট্যাটাসে কতগুলো ভিউ পড়লো দেখি, ইউটিউবের স্টোরি দেখি, ফেসবুকের এইসব স্টোরি এইসব দেখি, তখনও এই সেম কাজটা করো। অর্থাৎ যে জিনিসটা তুমি করবে না সেই জিনিসটা নিয়ে মহল বানাও, তোমার চতুর্দিকে যেন সেই জিনিসগুলোই থাকে। তো সাফল্য কিন্তু তোমার সঙ্গে থাকবে, মানে সাফল্য পর্যন্ত তোমাকে যেতে হবে না, সাফল্য নিজে হেঁটে হেঁটে তোমার কাছে আসবে। নেক্সট চলে আসছি কমিউনিকেশন। আবারও বলছি, কমিউনিকেশনে কিন্তু এতদিন প্রশ্ন কম দিত, কিন্তু 2022 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কমিউনিকেশনে বেশ কয়েকটা ভালো ভালো প্রশ্ন এসছে। তার মধ্যে এইবার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সিনেমা, খুব গুরুত্বপূর্ণ। এর আগে একটা পরীক্ষায় এসেছিল যে নিউজ পেপার, অর্থাৎ যে কোনো নিউজের ক্ষেত্রে তার সিকোয়েন্স এসেছিল, এই যে নিউজ পেপার বা নিউজ মিডিয়া, এর আগে কিভাবে নিউজ ডেলিভার করা হতো। এই নতুন নতুন জিনিস কিন্তু কমিউনিকেশন আমাদেরকে, অর্থাৎ এনটিএ নেটের স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু নতুন নয় একটাও। ওই যে ওরা কিন্তু এর আগে ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল যে এরকম প্রশ্ন আসতে পারে। নেক্সট ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। নেক্সট হচ্ছে লজিক্যাল রিজনিং। এই যে লজিক্যাল রিজনিং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং একটা এরিয়া। এখান থেকে যদি 6 থেকে 7টা 4 থেকে 5টা যে কটা প্রশ্নই পড়ুক না কেন, ফুল মার্কস পাওয়া যাবে, ফুল মার্কস, একদম ফুল মার্কস এখান থেকে আসবে। নেক্সট চলে আসছি ডেটা ইন্টারপ্রিটেশন। এই যে ডেটা ইন্টারপ্রিটেশন, অনেক কিছু ডেটা এখানে দেওয়া রয়েছে, ধরো বাই চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট, লাইন চার্ট। একমাত্র টেবিল চার্ট, এই টেবিল চার্টটাই কিন্তু এখনো পর্যন্ত এসেছে, এই আর গুলো কিন্তু একটাও এখনো আসেনি। সুতরাং এই টেবিল চার্টটা যদি আমরা ঠিকঠাক করে করি তাহলেই চলে যাবে। তাহলে এই টেবিল চার্ট কিসের উপরে করব? না পার্সেন্টেজের উপরে করব, রেশিওর উপরে করব, অ্যাভারেজের উপরে করব। পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, এই তিনটে নিয়ম যদি ঠিক করে জানা থাকে তাহলে ডেটা ইন্টারপ্রিটেশনে কিন্তু 5-এ 5। আর একটা জিনিস জানতে হবে, ইনক্রিজ ডিক্রিজের, অর্থাৎ তার ফর্মুলা আছে, বলে দিলে একদম খুবই সোজা। নেক্সট চলে আসছে আইসিটি। আইসিটি থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসছে, তার একটাই কারণ, বর্তমান সময়ে কিন্তু আইসিটি খুব গুরুত্বপূর্ণ এবং পড়াতে গেলে টিচিং এর ক্ষেত্রে আইসিটি কিন্তু এখন একটা কি বলবো অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসছি পিউপিল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ এই যে পুরো জায়গাটা বেশ বড়, ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু 5টার কাছাকাছি 5টার উপরে প্রশ্ন চলে আসছে, বিভিন্ন গোল, বিভিন্ন পলিউশন, বিভিন্ন অ্যাক্ট, ঠিক আছে, সেইগুলো নিয়ে। হ্যাঁ, তার মধ্যে ধরো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট চলে আসছে হায়ার এডুকেশন। এই যে হায়ার এডুকেশন, এটা সে ভেদিক মানে অর্থাৎ বৈদিক যুগ থেকে শুরু করে, যেটাকে আমরা ভেদিক এডুকেশন বলি, সেখান থেকে শুরু করে একদম বর্তমান এডুকেশন পর্যন্ত সেই মালা গাঁথার মতন করে মাথার মধ্যে মালা গেঁথে রাখতে হবে, একদম পড়িয়ে দিলে একটা মালা গাঁথার মতন করেই মালা গাঁথা থাকবে জায়গাটা, এতটাই সুন্দর। বেদিক যুগে কিভাবে পড়ানো হতো, কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করতেন, কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসতেন, ঠিক আছে, পালি যুগে কোন কোন কিগুলো হতো, বুদ্ধিস্ট এডুকেশনের ক্ষেত্রে কি কি হতো, তার পরবর্তীকালে নালন্দা, তক্ষশিলা, ঠিক আছে, বা তক্ষশিলার পরে আসছে নালন্দা। যদি প্রশ্ন আসে ভারতবর্ষের সর্বপ্রথম এডুকেশনাল ইনস্টিটিউশন কি, অর্ধেক ছেলে মেয়ে বলবে তক্ষশিলা, কিন্তু আমি বলবো নৈমিষারণ্য, সেই নৈমিষারণ্য যে নৈমিষারণ্যের হদিশ আমরা রামায়ণ মহাভারতে পাই, সেই নৈমিষারণ্য। তো এই হচ্ছে আমাদের পেপার 1, এটাই কিন্তু পেপার 1-এর সিলেবাস। তো এই পেপার 1-এর সিলেবাসটা তো আমরা মোটামুটি জানলাম, অর্থাৎ এখানে আমরা কোন গাছ চাষ করব সেটাও আমরা জেনে গেছি, যে ধান, গম নাকি। এইবার যে বিষয়ের মধ্যে আমরা ঢুকবো সেটা হচ্ছে সোয়াব।
সোয়ামটা কি না, এটা অনলাইন মেথডস। কিসের অনলাইন মেথডস না, মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং এর অনলাইন মেথডস। চলো চলে আসি সোয়ামে। সোয়াম দেখো, এই যে সোয়াম, আশা করি দেখা যাচ্ছে পেজটা। এই যে সোয়াম, এই সোয়ামটা কি না, এটা একটা গভর্নমেন্ট বা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ। কিসের ইনিশিয়েটিভ না, অনলাইন এডুকেশন প্রোভাইড করার জন্য। আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর রুরাল এরিয়া মানে প্রচুর গ্রাম আছে, যেখানে ঠিকঠাক ভালো ভালো টিচার পাওয়া যায় না, ভালো ইউনিভার্সিটি নেই, ভালো কলেজ নেই, কিচ্ছু নেই। ভারত সরকার ঠিক সেই সব উদ্দেশ্য পূরণের জন্য একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করেছে। ব্রিজ কি না, ব্রিজ বলতে সাধারণভাবে আমরা একটা জিনিস জানি যে একটা এলাকার সঙ্গে আর একটা এলাকাকে জুড়ে দেওয়ার জন্য। তাহলে এটা কিসের সঙ্গে কি জুড়ে দিচ্ছে এই সোয়ামটা না, এই রুরাল এরিয়া বা পিছিয়ে পড়া ছেলে মেয়ে যাদের পড়াশুনো করার কিন্তু খুব ইচ্ছা বা শখ, তারা পড়তে চায়, সামহাও ইকোনমিক্যাল কারণে বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্য তারা পড়াশুনো করতে পারছে না। এই সমস্ত দিক লক্ষ্য রেখে এই সোয়াম প্ল্যাটফর্মটা আনা হয়েছে। এই সোয়াম প্ল্যাটফর্মে পড়াচ্ছে কারা, কোন কোন জায়গা থেকে এই কোর্সগুলো ডিক্লেয়ার করা হচ্ছে? বড় বড় ইনস্টিটিউশন, বিভিন্ন আইআইটি এনআইটি থেকে বা বড় বড় সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রফেসর, তারাই কিন্তু এই সোয়াম মানে সোয়ামের যে জায়গা, এখানে কিন্তু বিভিন্ন কোর্স নিয়ে আসছে, যাদেরকে আমরা সামনাসামনি গেলে হয়তো খুঁজেও পাবো না। নেক্সট চলে আসছি এই যে সোয়াম, এই সোয়াম সম্বন্ধে আমি কিছু কথা, অর্থাৎ সোয়াম কি। এই সোয়াম, এই সোয়ামের ফুল ফর্ম হচ্ছে স্টাডি, এই যে এক সেকেন্ড একটু, এই যে স্টাডি ওয়েবস অন অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ড। তাহলে সোয়ামের ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ড। এই সোয়ামের সংস্কৃত প্রোনাউন্সিয়েশন হচ্ছে সোয়াম, অর্থাৎ সেলফ। সোয়া মানে সেলফ, অর্থাৎ এটা অ্যাক্রোনিম হচ্ছে এই স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ডস। SWAM is an Indian government portal for a free open online course, অর্থাৎ MOOCs। MOOCs এর ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। তো এই যে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স MOOCs, এই MOOCs এর একটা কিন্তু পোর্টাল বা একটা প্ল্যাটফর্ম, এবং এই যে প্ল্যাটফর্ম দ্যাট ইজ প্রোভাইড এডুকেশনাল কোর্স ফর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ লার্নার্স। A SWAM is a program initiated by Government of India and designed to achieve the three cardinal principle of education policy। তার মধ্যে কি কি পড়ছে? access, equality and equity, access, quality and equity। অর্থাৎ অ্যাক্সেস বলতে কি, যদি কেউ পাহাড়ের মাথায় বসে থাকে তাহলে সেও সোয়াম অ্যাক্সেস করতে পারবে, সমুদ্রের মধ্যেখানে বসে থাকলে সেও সোয়াম অ্যাক্সেস করতে পারবে। ইন্টারনেটটা দরকার। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, বললামই প্রথমেই যে এখানে পড়াচ্ছে কারা, তাদের কোয়ালিটি নিয়ে কোথাও কোনো প্রশ্ন চিহ্ন তৈরি করা উচিতই না। এবং ইকুইটি, অর্থাৎ সবার জন্য সমান। তুমি রাজার ছেলে বলে তোমাকে আলাদা, আর ও রিক্সাওয়ালার ছেলে বলে তার জন্য আলাদা, এরকম নয়। এবং এটা বেসিক্যালি যে বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে দ্যাট ইজ নলেজ ইকোনমি। নেক্সট চলে আসছি এই সোয়াম এর হিস্ট্রি কি। দেখো, আমি একদম এর যে ওয়েবসাইট সেটা এখানে তোলা আছে, অর্থাৎ এই যে ফর্ম দ্যাট ইজ 9th জুলাই 2017, এবং কোন ডিপার্টমেন্ট এটা প্রেজেন্ট করছে না, মিনিস্ট্রি অফ এডুকেশন, যেটাকে আমরা জানি MHRD, অর্থাৎ
মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর আন্ডারে কিন্তু পড়ছে এই মিনিস্ট্রি অফ এডুকেশন। নাও government of India under Digital India to give a coordinated stage and free entry to web courses covering all advanced education, high school and skill sector course. It was launched to 9th July 2017 by প্রণব মুখার্জি, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের তৎকালীন যে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, তিনি তার দ্বারা কিন্তু এটা লঞ্চড হয়েছিল। কত খ্রিস্টাব্দে দেখতেই পাচ্ছ 2017 9th জুলাই। নেক্সট চলে আসছি, এই সোয়ামের ভিশন এন্ড মিশন কি। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষত একটা তোমার প্ল্যাটফর্ম এনেছে, নিশ্চয়ই খেলা করার জন্য নয়, কিছু উদ্দেশ্য সাধনের জন্য। ফার্স্ট ভিশন যেটা বলবো, টু প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন অ্যাক্সেসেবল টু অল, অর্থাৎ সবাই যেন একটা বেস্ট কোয়ালিটি এডুকেশন পায়, এবং ইনক্লুডিং দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজড, অর্থাৎ সব থেকে রুরাল, সব থেকে যার যে কিছুই পাচ্ছে না তার কাছেও যেন এইটা পৌঁছায়। এবং এর যে মেন মিশন, টু হোস্ট all the course through in classroom from class 9 till post graduation, অর্থাৎ ক্লাস 9 থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশনের পর্যন্ত প্রায় অনেকগুলো কোর্স কিন্তু এখানে এক ছাতার তলায় আনা হয়েছে, এবং সেখানে যে কোনো কেউ যে কোনো কোর্স তুমি এনরোল করতে পারবে। তুমি যদি এখন পিএইচডি লেভেলে দাঁড়িয়ে যদি বলো তুমি ক্লাস 9 লেভেলের কোনো কোর্স এনরোল করতে চাও, ইউ ক্যান ডু, তোমাকে কিন্তু কেউ বাধা দেবে না, এবং পরীক্ষা দিয়ে তুমি কিন্তু সার্টিফিকেটও পেতে পারবে, এবং যখন খুশি, এনি টাইম এনি হোয়ার। এই যে সব মানে এই যে জায়গাটা কি বলা হচ্ছে, এনি টাইম এনি হোয়ার, অর্থাৎ যখন খুশি যেখানে খুশি, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বা বাক্য। টু প্রোভাইড ইন্টারেক্ট লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে ইন্টারেক্ট লার্নিং এনভায়রনমেন্ট, এটা এদের মিশন ছিল বটে। ইন্টারেক্ট লার্নিং এনভায়রনমেন্টের স্কোপটা যখন তোমরা সোয়ামে এনরোল করবে একটু কমে যাবে, কারণ তুমি ইন্টারেক্ট করতে পারবে না, তুমি মেসেজ করে ইন্টারেক্ট করতে হবে। টু কানেক্ট স্টুডেন্ট উইথ দ্য বেস্ট টিচার ইন দ্য কান্ট্রি, অর্থাৎ রুরাল থেকে একদম প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদেরকেও কিন্তু ইন্ডিয়ার বেস্ট টিচারদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছে এই সোয়াম, ইন্ডিয়ার বেস্ট টিচার, এবং এটা সিরিয়াসলি প্রত্যেকটা টিচার কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন। নেক্সট চলে আসছি কি না, পারপাস অফ সোয়াম। এই যে সোয়াম, এর তো কিছু পারপাস আছে না, বেসিক্যালি যে পারপাসটা, দ্য প্রাইমারি পারপাস অফ সোয়াম ইজ টু democratize education by providing high quality digital content that is accessible to students across the nations. It aims to bridge the gap between traditional education institution and students who may lack access to physical classroom, especially in rural areas, যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম। নেক্সট চলে আসছি কোথায়, এক সেকেন্ড, হ্যাঁ, আমরা কেন সোয়ামকে চুজ করব, বা সোয়াম কি এমন স্পেশাল যে সোয়ামকে সবাই চুজ করবে, আর সোয়ামের মধ্যে কি এমন স্পেশাল আছে যে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। ফার্স্ট হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ তুমি যেখানে খুশি তুমি অ্যাক্সেস করতে পারবে। নেক্সট হচ্ছে ভ্যারাইটি অফ কোর্স, তুমি এর মধ্যে বিভিন্ন রকমের কোর্স পাবে, বিভিন্ন ডিসিপ্লিনের কোর্স পাবে, সেটা স্কুল লেভেল হতে পারে, আন্ডার গ্রাজুয়েশন হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, ভোকেশনাল হতে পারে। তুমি 24x7 আওয়ার্স তুমি এটা অ্যাক্সেস করতে পারবে, তুমি যখন খুশি যাবে, গিয়ে তুমি তোমার যেটা দরকার তুমি শুনবে। কোয়ালিটি কন্টেন্ট, কোনো খেলাধুলোর জিনিস নিয়ে এখানে আসে না, অর্থাৎ ডেভেলপড অ্যান্ড ডেলিভার্ড বাই এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি ফ্রম প্রিমিয়ার ইনস্টিটিউশন। অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ বেশিরভাগ কোর্স কিন্তু ফ্রি প্রোভাইড করা হয়। এইবার যদি তুমি কোর্স ধরো তুমি করে নিলে, করার পরে তোমার মনে হচ্ছে এই কোর্স নিয়ে তুমি একটা সার্টিফিকেট চাও, বা এই কোর্সটা যে তুমি করেছো এটা তুমি সার্টিফাইড হতে চাও, তুমি এটা কোথাও শো করবে যে এরকম একটা কোর্স আমি জানি, এইটা এই সম্বন্ধে আমার নলেজ আছে, সেই সার্টিফিকেটটা যদি যখন তুমি নেবে, তার জন্য তোমাকে খুব সামান্য একটা চার্জ দিতে হবে, আদারওয়াইজ সমস্ত কোর্স কিন্তু ফ্রি। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ
লার্নার্স ক্যান স্টাডি অ্যাট দেয়ার ওন পেস অ্যান্ড কনভিনিয়েন্স। অর্থাৎ তুমি যেখানে খুশি তুমি স্টাডি করতে পারো, তুমি তোমার ঘরে, তুমি তোমার ছাদে, তোমার ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, যেখানে খুশি বসে তুমি কিন্তু স্টাডি করতে পারবে। নেক্সট হচ্ছে ক্রেডিট ট্রান্সফার, এবং নেক্সট বললাম একটুখানি আগে সার্টিফিকেশন, কিন্তু সার্টিফিকেশনের জন্য চার্জেবল। ঠিক আছে, চলে আসছি যে টার্গেট অডিয়েন্স অ্যান্ড কোর্স অফারিং। এই যে সোয়াম এখানে প্রোভাইডস এ ওয়াইড ভ্যারাইটি অফ কোর্স, অর্থাৎ অনেক রকমের কোর্স কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন প্রকার ডিসিপ্লিনের, ইনক্লুডিং ইঞ্জিনিয়ার, হিউম্যানিটিস, ম্যানেজমেন্ট, এমনকি ক্যাটারিং, টু লার্নস ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ তোমার যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, তুমি কিন্তু এখানে সিনেমা বলো, কমিউনিকেশন বলো, যাই বলো না কেন, সমস্ত কোর্স কিন্তু এখানে রয়েছে। প্রায় 2000-এর উপর কোর্স কিন্তু এখানে রয়েছে, প্রায় 2000-এর উপর কোর্স এখানে রয়েছে। এদের মেন অ্যাক্টিভিটিস কি দেখো, এই যে সোয়াম হ্যাজ বিন ডেভেলপড cooperatively by the Ministry of Education and All India Council for টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনের সঙ্গে AICTE এরা মার্চ করে কিন্তু সোয়ামটা কাজকর্ম চালায়। অর্থাৎ এই সোয়াম হ্যাজ অ্যাকুমুলেটেড 203 পার্টনারিং ইনস্টিটিউশন, অর্থাৎ 203 পার্টনারিং ইনস্টিটিউশন রয়েছে, তার মধ্যে IIT বম্বে, IIT কানপুর, IIT খড়গপুর এরা কিন্তু সব পড়ছে। এবং এখানে বর্তমানে কমপ্লিট, অর্থাৎ কোর্স কমপ্লিট হয়ে গেছে এমন কোর্সের সংখ্যা হচ্ছে 13,235টা। এখানে টোটাল স্টুডেন্ট এনরোল করেছে আজ পর্যন্ত এতটা, আশা করি দেখতে পাচ্ছ আমি মার্ক করেছি, এবং বর্তমানে যতগুলো স্টুডেন্ট এখন রেজিস্ট্রেশন করে আছে এতগুলো, এবং সাকসেসফুলি সার্টিফিকেট নিয়েছে এতগুলো স্টুডেন্ট। এই যে সোয়াম, এই সোয়ামের মধ্যে দেখো IIT, IIMs এবং আইজার, এই সমস্ত সবাই কিন্তু সোয়ামের সঙ্গে যুক্ত। সোয়ামের কোঅর্ডিনেটর টোটাল 10 জন আছে, এই সোয়ামের মধ্যে টোটাল 10 জন কোঅর্ডিনেটর এখন আছে, অর্থাৎ 10 জন কিন্তু সোয়ামের যত কোর্স রয়েছে এই সমস্ত কোর্সগুলো কিন্তু দেখাশোনা করছে, সমস্ত কোর্স কিন্তু দেখাশোনা করছে। এখনো পর্যন্ত ওয়েবসাইটে গেলে তোমরা 9 জন কোঅর্ডিনেটর দেখতে পাবে, কিন্তু বর্তমানে সেটা 10 জন কোঅর্ডিনেটর। লাস্ট যে ওয়ান কোঅর্ডিনেটর সেটা হচ্ছে বিশ্বভারতীর একজন অধ্যাপিকা ডক্টর সরিতা আনন্দ, উনি ঢুকেছেন, যেটা এখনো সোয়ামের ওয়েবসাইটে আপডেট করা হয়নি, কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তার মধ্যে আপডেটেড হয়ে যাবে। নেক্সট চলে এসছে এর কি কি ফাংশন, অর্থাৎ দ্য কোর্স হোস্টেড অন সোয়াম আর ইন 4 কোয়ার্টার্স। তার মধ্যে কি কি রয়েছে, ভিডিও লেকচার রয়েছে, স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং মেটেরিয়ালস দ্যাট ক্যান বি ডাউনলোড অ্যান্ড প্রিন্টেড। অর্থাৎ এই যে আশেপাশে কিছু ইনস্টিটিউশন আমরা দেখতে পাই, যে ইনস্টিটিউশনগুলোর রিডিং মেটেরিয়ালস আমরা ডাউনলোড করতে পারি না, তারা বলে আমাদেরকে পয়সা দাও প্রিন্টিং এর, অর্থাৎ চতুর্দিক থেকে পয়সা, ভর্তি হতে পয়সা, আবার জেরক্স করাতে পয়সা, মানে বিজনেসের উপর বিজনেস। কিন্তু সোয়ামে তুমি চাইলে কি তুমি ডাউনলোড করতে পারবে, যে কোনো মেটেরিয়ালস তুমি ডাউনলোড করতে পারবে, যখন খুশি তখন তুমি ভিডিও লেকচার শুনতে পারবে, এবং সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট থ্রু টেস্ট অ্যান্ড কুইজ, যখন খুশি তখন তুমি নিজেকে অ্যাসেস করার জন্য টেস্ট দিতে পারবে এবং কুইজ দিতে পারবে। অ্যান্ড অনলাইন ডিসকাশন ফর ক্লিয়ারিং দ্য ডাউটস, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার যে ডাউটগুলো রয়েছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য তুমি বিভিন্ন রকমের অনলাইন ডিসকাশনে অংশ নিতে পারবে। নেক্সট চলে আসছি ন্যাশনাল কোঅর্ডিনেটরস। এই যে সোয়াম এর মধ্যে কোন কোন ইনস্টিটিউশন যুক্ত, AICTE যুক্ত, নেপটেল, এবং তাদের কিন্তু সমস্ত ফুল ফর্ম এখানে দেওয়া, যুক্ত UGC, CEC, NCERT, NIOS, ইগনু, IIBM, NITTR, INI, এরা কিন্তু সব যুক্ত। নেক্সট চলে আসছি 10 ন্যাশনাল কোঅর্ডিনেটরস ইন ডিফারেন্ট সেক্টরস, অর্থাৎ স্কুল অফ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু
এরা, অর্থাৎ NIOS NCERT। আচ্ছা, আউট অফ স্কুল এডুকেশন এর ক্ষেত্রে ইগনু NITTR। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট স্কুল এডুকেশনের ক্ষেত্রে নেপটেল AICTE CEC IIMB। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের ক্ষেত্রে নেপটেল AICTE IIMB UGC। আচ্ছা, নন টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে INI। এটাও কিন্তু ক্যাটাগরাইজ করে দেবো, অর্থাৎ কোন কোন সেক্টরের জন্য কোন কোন বিষয়গুলো বা কোন কোন কোঅর্ডিনেটর যুক্ত, কোঅর্ডিনেট করছে কোন কোন ইনস্টিটিউশন, সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ সোয়াম থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। নেক্সট চলে আসছি ক্রেডিট ট্রান্সফার, অর্থাৎ এই যে সোয়াম, এই সোয়ামের ক্ষেত্রে বলবো অল দ্য কোর্স অফার্ড বাই সোয়াম আর রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অল দ্য কোর্স আর ভ্যালিড ইন দ্য কান্ট্রি। অর্থাৎ তুমি ভারতবর্ষের যেখানে যাও না কেন তোমার সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হতে বাধ্য। ইউজিসি অ্যানাউন্সড আ ক্রেডিট ফ্রেমওয়ার্ক for online learning course through SWAM regulation where credit transfer was defined. The UGC regulations required university make change in their rules in কোথায় পড়ছিলাম ভুলে গেলাম, হ্যাঁ, চেঞ্জ ইন দেয়ার রুলস incorporates provision for credit মোবিলিটি অ্যান্ড মক্স কোর্স আন্ডার দ্য সোয়াম ইত্যাদি। অর্থাৎ এই সোয়ামের সার্টিফিকেট নিয়ে তুমি যেখানে যাও না কেন তোমার ক্রেডিট কিন্তু দিতে বাধ্য, অর্থাৎ তোমার সার্টিফিকেট কিন্তু সেখানে গ্রান্টেড হবে। এবং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভিটি, অর্থাৎ তুমি যেখানে খুশি কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে, যেখানে খুশি। তুমি মাঠে বসে রয়েছো তুমি সোয়াম অ্যাক্সেস করতে পারবে, তুমি ছাদের উপরে বসে রয়েছো তুমি সোয়াম অ্যাক্সেস করতে পারবে, তুমি পার্কে বসে রয়েছো তুমি সোয়াম অ্যাক্সেস করতে পারবে, তুমি কোথাও বাসে করে যাচ্ছ তুমি সোয়াম অ্যাক্সেস করতে পারবে। সোয়ামের মূল মোটো হচ্ছে ব্রিজ করা। কিসের সাথে ব্রিজ করা? না, যারা পড়াশোনা থেকে পিছিয়ে, যারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, তাদের সাথে দেশের বেস্ট টিচারদেরকে কিন্তু ব্রিজ করানো, এবং সেই সঙ্গে সঙ্গে ইনক্লুসিভিটি। নেক্সট চলে আসছি কোথায় না, বেনিফিটস অফ সোয়াম। দেখো, সোয়ামের ফার্স্ট বেনিফিটস যেটা বলবো, লাইফ লং লার্নিং। সাপোজ তুমি সোয়াম থেকে একটা জিনিস যেটা শিখলে সেটা কিন্তু তোমার ভিডিওসটা থেকেই যাবে, তোমার সেই সার্টিফিকেটটা কিন্তু থেকে যাবে। ওটা সোয়াম প্রমোটস দ্য কনসেপ্ট অফ লাইফ লং লার্নিং বাই প্রোভাইডিং অ্যাক্সেস টু এডুকেশনাল রিসোর্স অ্যাট এনি স্টেজ অফ লাইফ। তোমার বয়স যদি 85ও হয় তাও কিন্তু তুমি যে কোনো কোর্স এনরোল করতে পারবে, ওখানে কিন্তু কোনো বয়সের কিন্তু কোনো জায়গায় কোনো ব্যারিয়ার্স নেই, তোমার জিজ্ঞাসাও করবে না তোমার বয়স কত। অ্যাডাল্ট লার্নার ক্যান পারসু ফার্দার qualification, improve existing skill or explore new interest without the constraints and traditional education. Next, reach on remote area, যেটা একটুখানি আগেই বললাম, রিমোট এরিয়া যেখানে কিছুই নেই, একটা হয়তো 2-10 কিলোমিটারের মধ্যে একটা স্কুলও নেই, সেখানকার ছেলেমেয়েরাও কিন্তু এখানে বসে সব কিছু শিখতে পারবে। নেক্সট চলে আসছি স্কিল ডেভেলপমেন্ট, কস্ট এফেক্টিভনেস। দেখো, তুমি যদি সার্টিফিকেট নিতে চাও তখনই কিন্তু তোমার এটা লাগবে, মানে ফিসটা লাগবে, আদারওয়াইজ পুরোটাই কিন্তু ফ্রি। ওখানে কোনো টাকা পয়সার কোনো গল্প নেই, শুধু খুব সামান্য একটা ফিস, হয়তো 150 থেকে 300 টাকার মধ্যে একটা ফিস লাগবে। যদি তুমি সার্টিফিকেট নিতে চাও তখন ওদের কি করতে হয় না, একটা পরীক্ষা অ্যারেঞ্জ করতে হয়, এবং এই পরীক্ষাগুলো কিন্তু ঠিক এই NT এর মতো তোমার এক্সামিনেশন সেন্টার পড়ে, যেমন তুমি নেট পরীক্ষা দিতে যাও ওরকম সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়। ওই পরীক্ষাটা অ্যারেঞ্জ করতে যতটুকু টাকা লাগবে ততটুকুই নেবে, আদারওয়াইজ কিন্তু আর কোনো টাকা পয়সার কোনো গল্প নেই। নেক্সট চলে আসছি যে পার্টনারশিপ উইথ এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ বেশ কয়েকটা এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে এটা পার্টনারশিপ রয়েছে এবং সেটা কিছুক্ষণ আগেই বলেছি। নেক্সট চলে আসছি এর যে কনক্লুশন, সেটা তো জানোই। তো এবার চলে আসছি এই যে সোয়াম, যার কথা একটুখানি আগে এতক্ষণ ধরে বললাম, এই সোয়াম সম্বন্ধে কিছু কোয়েশ্চেন অ্যান্সার। অর্থাৎ এতক্ষণ ধরে যে আমি সোয়াম পড়ালাম, এই সোয়ামের কোয়েশ্চেন অ্যান্সার একদম শুরুতে রয়েছে। দেখো, বলো এটা কি, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরটা আমাকে একটু মেসেজে লেখো। এতক্ষণ ধরে যে আমি পড়ালাম তোমরা কি বুঝলে, সোয়াম বলতে কি বোঝানো হয়, বা সোয়ামের ফুল ফর্ম কি, অপশনটা একটু মেসেজে লেখো। যে সবাইকে একটু বলছি, প্লিজ অ্যান্সারটা একটু দিও।
সকলকে বলছি, হ্যাঁ, এতক্ষণ ধরে আমি পড়ালাম, তোমরা কি বুঝলে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সোয়াম? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সোয়াম? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সোয়াম? চলো চেঞ্জ করছি, হ্যাঁ। দেখো, সোয়ামের ফুল ফর্ম আমি বারংবার একটা কথাই বলেছি যে স্টাডি ওয়েবস, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ডস। অর্থাৎ এর দাগ, যারা এ বলেছো তারা ঠিক বলেছো, যারা এ বলনি তোমাদের আরেকটু ভালো করে শোনা উচিত ছিল। নেক্সট এইটা বলো, সোয়াম ইজ অ্যান ইনিশিয়েটিভ লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আমি 2-3 বার এটা রিপিট করেছি, বলো। চলো, একদমই তাই, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটাকে আমরা MOE, MOE ফুল ফর্ম মানে মিনিস্ট্রি অফ এডুকেশন, হ্যাঁ, মনে রেখো। আচ্ছা, নেক্সট এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ নট আ ন্যাশনাল কোঅর্ডিনেটর অফ সোয়াম? অর্থাৎ তোমাদের কিন্তু ন্যাশনাল কোঅর্ডিনেটর গুলো আমি পড়িয়েছি 2বার, হ্যাঁ, তার মধ্যে এর মধ্যে কোন ফলোইং অর্গানাইজেশনটা ন্যাশনাল কোঅর্ডিনেটরের মধ্যে পড়ছে না? গুড, DRDO, ঠিক আছে। চলো নেক্সট, হোয়াট টাইপ অফ কোর্স আর অফার্ড অন দ্য সোয়াম প্ল্যাটফর্ম? সোয়ামের ক্ষেত্রে কোন কোন ধরনের কোর্সগুলো অফার করা হয়? এখানে যে প্রশ্নগুলো দেখছো একটাও কিন্তু আমার বানানো না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু NTA-NET এর। যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু NTA-NET এর প্রশ্ন, একটা প্রশ্নও কিন্তু আমার বানানো প্রশ্ন নয়। তাহলে তোমরা যখন কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারছো এই বিষয়ে তোমরা নিশ্চিত, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসলেও তোমরা পারবে, তাই না? চলো, একদম ঠিক বলেছো, সি, একদম ঠিক, সি অর্থাৎ কোর্স ফর স্কুল, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড ভোকেশনাল লেভেল। চলো নেক্সট চলে আসছি, লাস্ট লাস্ট এইটা, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য সোয়াম প্ল্যাটফর্ম? হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ সোয়াম প্ল্যাটফর্ম? দারুণ, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ সোয়াম প্ল্যাটফর্ম? সবাই একটু লেখো, সবাইকেই বলছি অ্যান্সার দিতে, তার একটাই কারণ, অ্যান্সার দিলে কিন্তু মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। আমাদের পেপার ওয়ানের সব থেকে বড় একটা ট্রিক্স সেটা, যে তুমি পেপার ওয়ানে যদি অ্যান্সার করো ঠিকঠাক করে তাহলে তুমি পেপার ওয়ান সম্বন্ধে মনে রাখতে পারবে, চর্চায় থাকবে। অ্যান্সার না করলে কিন্তু ভুলে যাবে, এবং যেটা তোমার খুব একটা, তুমি হাজার পড়াশোনা করলেও তুমি যদি ইয়ে না করো তাহলে কিন্তু, এক সেকেন্ড, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। একদমই ঠিক বলেছো, এটা বি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কি তোমাদের কারোর কোথাও কোনো প্রশ্ন আছে? আজকে যা পড়ালাম এই ক্লাসে তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে কি? অর্থাৎ যতটুকু পড়ালাম এখানে কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে? না ম্যাম।
আচ্ছা, ক্লাসে কোথাও কোনো প্রশ্ন নেই, তাহলে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, রাখবে? তাহলে আমি একটা যদি রিকোয়েস্ট করি, তোমরা কি রাখবে? বেশ। আচ্ছা, আমি যদি খারাপ লাগে ক্লাস, আমি তোমাদের লক করা ছিল আমার গ্রুপ, আমি খুলে দিয়েছি। যদি খারাপ লাগে তাহলে প্লিজ গ্রুপে লিখবে খারাপ লেগেছে। যদি ভালো লাগে, যদি কিছু উপকার করি আমি, মানে যদি ক্লাস থেকে 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস থেকে যদি কোনো উপকার পাও, তাহলে প্লিজ একটু লেখো যে আই মিন ফিডব্যাকটা, যে ঠিক আছে বা কিছু, মানে নিজের যে এক্সপিরিয়েন্স 1 ঘন্টা 15 মিনিটের, সেই এক্সপিরিয়েন্সটুকু যদি তোমরা লেখো, আমি বিশেষ উপকৃত হবে। এবং আগামীকাল রাত 9টা থেকে কিন্তু আমাদের সেকেন্ড ওয়েবিনার, অর্থাৎ এই দুদিন তোমরা একটু গ্রুপে লেখো। হ্যাঁ, এই দুদিন যদি তোমরা ক্লাস করো, তাহলে দুদিন পর আমি কিন্তু কালকেই আমি রাত্রেবেলা ডিক্লিয়ার করব যে আলটিমেটলি আমরা কোথায় চলতে পেরেছি। এবং আমি কিন্তু এই দুদিন পর, অর্থাৎ দুদিনের ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদের একটা সার্টিফিকেটও দেবো, অর্থাৎ যেখানে তোমাদের ইন্টারনেট সম্বন্ধে কিছু লেখা থাকবে, পুরো সার্টিফাইড, ঠিক আছে, এই ওয়েবিনার নিয়ে। দ্যাটস অল, ঠিক আছে? চলো, এবং আগামীকাল বাদবাকি কথা হবে। আগামীকাল পেপার 2 বাংলা নিয়ে কথা হবে, ঠিক আছে? চলো, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। তো যেটা মনে হবে তোমরা একটু গ্রুপে লিখে দিও। যদি মনে হয় ভুল তাহলে ভুল, যদি মনে হয় ঠিক আছে তাহলে ঠিক আছে। বলো, কিছু বলবে সন্দীপ শর্মা? ম্যাডাম পিডিএফটা পাওয়া যাবে এই ক্লাসের? হ্যাঁ, অবশ্যই পিডিএফ পাবো। পিডিএফটা একটু আমাকে যারা আজকে লাস্ট পর্যন্ত ছিলে, ঠিক আছে, একদম লাস্ট, তোমাদেরকে আমি একটা কোড লিখে দিচ্ছি এখানে। এই কোডটা আমাকে একটু পাঠাবে মেসেজ করে, পার্সোনাল। সবাইকে আমি পিডিএফটা দেবো না, ঠিক আছে? 5214 লিখে নাও। যাদের পিডিএফ লাগবে এই কোডটা মেসেজ করে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপ।